পুরনো বিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্নটাই করা হয়েছিল কমিশনকে। এবং তারপরই কি ছিল, চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগের অংশগ্রহণ করতে বারণ করা হলো না। চিহ্নিত অযোগ্যদের নতুন যে নিয়োগ এখন হচ্ছে, পরীক্ষা হচ্ছে, কেন বারণ করা হলো না? কারণ সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছিলেন যে যারা চিহ্নিত অযোগ্য তারা বসবেন না, কোনো রকম পরীক্ষায় তারা বসবে না, এটাই স্বাভাবিক। তারপরই দেখো, সেটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর গ্রাহ্য নয় কেন? বড় কথা একটা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর কেন গ্রাহ্য হবে না? আগে তো এটাই ছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর স্নাতক তারপর স্নাতকোত্তর, এইভাবেই একাডেমিক স্কোর ক্যালকুলেশন হয়। কিন্তু হঠাৎ করে সেই 2016 সবকিছু রাখলেও নিয়ম বিধিতে পরিবর্তন আনা হলো। এবং এই যে নিয়ম বিধি, সেটাতে আবার কেমন পরিবর্তন এলো যে শুধু স্নাতক এবং স্নাতকোত্তর এইটুকুই থাকবে। এবং 35 নাম্বার, যেখানে এই 35 নাম্বার যেটা শিক্ষাগত যোগ্যতায় ছিল 2016-তে, সেটা 2025-এ এসে 10 নাম্বারে দাঁড়ালো। আর যেটাতে বেশি নাম্বার পাবে সেই নাম্বারটাই দিতে পারবে, স্নাতক বা স্নাতকোত্তর। এটা কাদের সুবিধা করে দেওয়া? 2016-এ যেরকম ভাবে এসএলএসটি হয়েছিল, এই যে যেরকম 55 নাম্বার লিখিত পরীক্ষা ছিল, 10 নাম্বার ইন্টারভিউ ছিল এবং 35 নম্বর শিক্ষাগত যোগ্যতা ছিল, এই সব মিলিয়ে 100। যদি এইটা ফিরে আসে তাহলেও কাদের কাদের সুবিধা হবে? এই অভিজ্ঞতার উপর 10 নাম্বার দেওয়া 2025-এ এসে এই সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে নতুন করে 10 নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞ শিক্ষকদের জন্য। এটা যেমন একটা পয়েন্ট, এটা নিয়ে অলরেডি মামলা চলছে। এবং তারপরই আরেকটা বিষয় আছে যে এই যে ডেমো, অর্থাৎ এই ডেমোটা আলাদা করে ডেমনস্ট্রেশন কিন্তু আগে অর্থাৎ 2016-তে ছিল না, সেটা আবার 2025-এর সেকেন্ড এসএলএসটিতে নিয়ে আসা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেই ছিল যে পুরনো যে নিয়ম বিধি আছে সেভাবেই পরীক্ষা নিতে হবে, তার অন্যথা করা যাবে না। এবার এখন প্রশ্ন যে হাইকোর্ট যে প্রশ্নগুলো রেখেছে, এই প্রশ্ন বান যে ছুড়েছে কমিশন এবং রাজ্যের দিকে, তারা তো সদুত্তর দিতে পারেনি। আগামী সোমবার এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু খুব সম্ভাব্য এটা পারবে না তারা দিতে। আর না পারলেই কি হবে? না পারলেই এমনিতেও হাইকোর্ট যেরকম বলেইছে যে সুপ্রিম কোর্টের রায়ের কোনো রকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, তারপরও হস্তক্ষেপ হয়েছে, মানে এই প্রশ্ন করা হয়েছে কমিশনকে, এসএসসিকে। এবং এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে সোমবার, তাহলে আবার হাইকোর্ট বলবে ঠিক আছে, আপনাদের যেহেতু এটা সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের ঘটনা, তাহলে তার সাথে সেখানে হয়তো কেসটা পাঠিয়ে দেবে। এবং এটাও হাইকোর্ট যেরকম বলেছে যে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেই তারা এই উত্তর দিতে পারে, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের রায়। এবার ঘটনা সুপ্রিম কোর্টে চলে গেলে কি হবে? সুপ্রিম কোর্টে চলে গেলে স্বাভাবিকভাবেই সময় বেশি লাগবে। তাহলে কি পরীক্ষা সেপ্টেম্বরে হবে না? পরীক্ষা হয়তো বা কিছুটা পিছ হতে পারে। কারণ এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসবে যে যখনই সুপ্রিম কোর্টে যাবে, আবার সুপ্রিম কোর্ট রায় এটাই দেবে যে না, 2016-র বিধি মেনেই পরীক্ষা নিতে হবে, যেহেতু 2016-র প্যানেল ক্যান্সেল হয়েছে, সিলেবাসও যেহেতু একই আছে, সুতরাং ওই নিয়মেই যদি পরীক্ষা নিতে বলা হয়, এবং তখন আবার রাজ্য সরকার এটাই বলবে যে ইমিডিয়েট কি করে এত তাড়াতাড়ি আর এই কাজকর্ম করব, আমরা তো অলরেডি 60টা প্রশ্নর জন্য কোয়েশ্চেন পেপার রেডি করা শুরুই করে দিয়েছি, রাজ্য সরকার এটা বলবে আর একটু সময় আমাদের চাই, অন্তত আমরা এই 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত এই প্রসিডিওরটা রেডি করতে পারবো না, কমপ্লিট করতে পারবো না। তখনই আরেকটা সমস্যা কি আসবে যে হয়তো পরীক্ষাটা পিছোতে পারে। হ্যাঁ, এটা সমস্যা নয় অবশ্যই, এটা যারা পরীক্ষা দেবে তাদের জন্য সুখবরই বলা যায়, কারণ এত কম সময়ে সিলেবাস শেষ করা, একটু সময় পাওয়া গেলে খুব ভালো হয়। সেক্ষেত্রে হয়তো 1 মাস বা 1.5 মাস দেরি হতে পারে। এটা হলো একটা প্রসঙ্গ, মানে এটা একটা পসিবিলিটি আছে।